ঢাকা কলেজ রসায়ন বিভাগের এমএসসির শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা কেমিক্যাল স্পেকট্রোস্কোপি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা পড়ছি আর কি। তো সেই কোর্সে বেশ কয়েকটা ক্লাস আমরা নিয়েছি। আজকে দেখো আমরা পড়বো এনএমআর স্পেকট্রোস্কোপি। আমরা এর আগে 4th ইয়ারে পড়ে এসছি স্পেকট্রোস্কোপি এবং এনএমআর স্পেকট্রোস্কোপি পড়েছি। তার একটা বড় অংশ এখানেও আছে আর কি। সেটা একটা হলো আমাদের আজকে শুরু করছি জেনারেল থিওরি অফ এনএমআর স্পেকট্রো। এনএমআর এর সাধারণ তত্ত্বটা কি তোমাকে পরীক্ষার সময় জেনারেল থিওরি অফ এনএমআর স্পেকট্রোস্কোপি এইভাবে আসে যে জেনারেল থিওরি লেখো বা তত্ত্ব লেখো বা থিওরি লেখো। বেশ যদি 5 মার্কস বা 7 মার্কস থাকে তাহলে পুরো থিওরিটা দেবে আর কি। আর অনেক সময় পরীক্ষা না আসলেও এই যে থিওরি আজকে যেটা আমরা থিওরিটা পড়বো এই থিওরিটার অ্যাপ্লিকেশন বা ব্যবহার, এটা তোমাকে এই পুরো চ্যাপ্টার জুড়ে তোমাকে এটা লাগবে আর কি। কারণ তুমি যখন একটা কিছু ব্যাখ্যা করতে যাবা এনএমআর স্পেকট্রোস্কোপি যত কিছু ব্যাখ্যা করতে যাবা সবই এই থিওরির আলোকে ব্যাখ্যা করতে হয়, ঠিক আছে? এই জন্য থিওরিটা একটু ভালো করে বুঝলে তোমার সহজেই বাকিগুলো ব্যাখ্যা করাটা সহজ। আচ্ছা, জেনারেল থিওরি করতে গেলে আমাদের যেটা আমরা দেখি সেটা হলো, আমরা এর আগেও বলেছি যে স্পেকট্রোস্কোপি বা বর্ণালীমিতি আমরা কেন পড়বো আর কি। এটা আমরা বলেছি যে বর্ণালীমিতির পড়ার কারণ যে আমাদের কেমিস্ট্রিতে স্পেকট্রোস্কোপি পড়ার কারণ যে তোমাকে একটা যৌগ দেওয়া হবে, তুমি যখন হায়ার রিসার্চ করবা বা অন্য কাজ করবা সেখানে যৌগটা দেওয়া হবে, এই যৌগটা কি তুমি এক্সপ্লেইন করে ব্যাখ্যা করো, ঠিক আছে? বা কেন এই যৌগটা এইটাই স্পেকট্রোস্কোপির আলোকে ব্যাখ্যা করো। তখন তুমি অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তখন বলতে হবে যে হ্যাঁ এই যৌগটা এইটা। তার মধ্যে একটা স্পেকট্রোস্কোপিক মেথড। তোমাকে যে একটা রেফারেন্স থাকবে, সেই রেফারেন্সের মাধ্যমে সাহায্যে তুমি তোমাকে যে যৌগটা দেওয়া হবে সেই যৌগটাকে তুমি স্পেকট্রোস্কোপিক যে যন্ত্রগুলো থাকে সেই যন্ত্রের মধ্যে দিবা, সেখান থেকে কাগজ বেরিয়ে আসবে, অ্যানালাইসিস করবা, দুইটাকে কম্পেয়ার করবা, তাহলে সেখান থেকে বোঝা যাবে এটা এই যৌগটা। তখন যদি কোনো ডেভিয়েশন হয়, কোনো চেঞ্জ হয়, তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে এগুলোর আলোকে। এই জন্য থিওরিগুলো করতে হবে। আচ্ছা, জেনারেল থিওরি করতে গেলে আমরা জানি যে আমরা যে স্পেকট্রোস্কোপিগুলো পড়ি তার মধ্যে একটা মাস স্পেকট্রোস্কোপি ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে একটা রেডিয়েশন প্রয়োগ করতে হয় বা আলো, আমরা বলতে পারি আলো বা রেডিয়েশন প্রয়োগ করতে হয়। সেই রেডিয়েশন বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য থাকে, গামা রে, এক্স রে, ইউভি, আইআর ইত্যাদি অনেক ধরনের আছে, মাইক্রোওয়েভ আছে। তার মধ্যে সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য যেটা সেটা রেডিও ওয়েভ, যেটা তার মধ্যে একটা অংশ 1 মিটার থেকে 5 মিটার তরঙ্গদৈর্ঘ্য যাদের আর কি। যেসব রেডিয়েশনের তরঙ্গদৈর্ঘ্য 1 মিটার থেকে 5 মিটারের মধ্যে, এই তরঙ্গদৈর্ঘ্যের রেডিয়েশন থেকে আমরা এনএমআর স্পেকট্রা পেয়ে থাকি আর কি, ঠিক আছে? এটা একদমই সিম্পল একটা বিষয়। সেটা যে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আমরা যে এনএমআর স্পেকট্রোস্কোপি পড়তেছি বা করতেছি, এই রেডিয়েশনের তরঙ্গদৈর্ঘ্যটা কত, এখানে যে রেডিয়েশনটা ব্যবহার করা হয় সেই রেডিয়েশনের তরঙ্গটা কত। তোমাকে যদি ইউভি বলা হয়, সেই ইউভির একটা রেডিয়েশন আছে, আইআর এর তরঙ্গদৈর্ঘ্য আছে, আইআর রেডিয়েশনের একটা তরঙ্গদৈর্ঘ্য আছে, প্রত্যেকটা তরঙ্গদৈর্ঘ্য। তবে ওগুলো ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য, আর এটা বড় তরঙ্গদৈর্ঘ্য। রেডিও ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য। তার মধ্যে একটা অংশ 1 মিটার থেকে 5 মিটারের মধ্যে যাদের যে রেডিয়েশনের তরঙ্গদৈর্ঘ্য, সেখান থেকে আমরা এনএমআর স্পেকট্রোস্কোপি পেয়ে থাকি আর কি, ঠিক আছে? আর আমরা জানি যে আমরা যে আলোটা আমরা দেখতে পাই, যে আলোটা দেখতে পাই, সেই আলোটা বিশাল একটা রেঞ্জের একটা রেডিয়েশন। তার মধ্যে খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা দেখতে পাই, বড় তরঙ্গদৈর্ঘ্য দেখতে পাই না, ছোট তরঙ্গদৈর্ঘ্য রেডিয়েশন আমরা দেখতে পাই না আর কি, ঠিক আছে? অন্যান্য পশু পাখি অনেক সময় কম বা বেশি এগুলো দেখতে পাই আর কি। আচ্ছা, এখন যদি আমাদের কাজ জেনারেল থিওরি যদি আমরা পড়তে চাই, তাহলে আমরা পড়বো এনএমআর স্পেকট্রোস্কোপি। এনএমআর স্পেকট্রোস্কোপির তত্ত্ব, সেই তত্ত্বের কয়েকটা ভাগ করা আছে। একটা প্রথম ভাগ নিউক্লিয়ার স্পিন স্টেজ। নিউক্লিয়ার স্পিন স্টেজ যেটা, সেটা আমাদের আমরা যে অণুগুলো দেখি, সেই অণুগুলোর মধ্যে যেসব পরমাণু নিউক্লিয়াসের যে পারমাণবিক সংখ্যা অথবা ভর সংখ্যা বিজোড় আর কি, পারমাণবিক সংখ্যা বিজোড় অথবা ভর সংখ্যা বিজোড় অথবা দুইটাই বিজোড়, যে কোনো একটা হলে হবে।
একটা পারমাণবিক সংখ্যা বিজোড় অথবা ভর সংখ্যা বিজোড় অথবা দুটোই বিজোড়, তাদের মধ্যে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ থাকে এবং হচ্ছে তাদের চৌম্বক মুভমেন্টও আছে, ঠিক আছে, ম্যাগনেটিক মুভমেন্ট এবং অ্যাঙ্গুলার মুভমেন্ট দুটি আছে। তাহলে কি যাদের যেসব পরমাণু নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বিজোড় অথবা ভর সংখ্যা বিজোড় অথবা দুটোই বিজোড়, তাদের একটা নির্দিষ্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টাম থাকে এই, এবং সেটা হচ্ছে কোয়ান্টাইজড, ঠিক আছে। তো এইগুলোর আবার স্পিন স্টেটগুলো হচ্ছে কি থাকে আমরা দেখি। তাহলে কি থাকতে হবে? বিজোড় সংখ্যক পারমাণবিক সংখ্যা অথবা বিজোড় সংখ্যক ভর সংখ্যা অথবা দুটোই বিজোড় হলেও অসুবিধা নেই, তাদের একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টাম থাকে, ঠিক আছে, মোমেন্ট থাকে, অ্যাঙ্গুলার মুভমেন্ট এবং হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট। কোনগুলো? এই যে হাইড্রোজেন, এই দেখো আমরা যে নিউক্লিয়াসগুলো বা পরমাণুগুলো লিখেছি, দেখো এটা হচ্ছে দুটোই 1 পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা দুটি, একটা হচ্ছে বিজোড় একটা জোড়, বিজোড়, কার্বন একটা আইসোটোপ, নাইট্রোজেনের এটা নাইট্রোজেন, অক্সিজেনের একটা আইসোটোপ, ফ্লোরিন, ঠিক আছে। এই এদের হচ্ছে মানে কোয়ান্টাইজড অ্যাঙ্গুলার মুভমেন্ট এবং হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট থাকে, ঠিক আছে। এদের স্পিন স্টেটগুলোকে একটা নির্দিষ্ট স্পিন স্টেট বা স্পিন অবস্থা হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি, আমরা কি করতে পারি সেটাকে করা হয় হচ্ছে স্পিন কোয়ান্টাম দ্বারা। এদের স্পিন স্টেটগুলো কি করতে পারবো আমরা? স্পিন অবস্থা যাদের মানে কয়েকটা ওই ধরনের স্পিন আছে সেটাকে আমরা নির্ধারণ করতে পারি স্পিন কোয়ান্টাম দ্বারা, স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা হচ্ছে স্পিন স্টেট, এদের স্পিন স্টেটগুলো মানে স্পিন অবস্থা কয়টা আছে সেটা নির্ধারণ করতে পারি কি দিয়ে? স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আই দিয়ে। স্পিন স্টেট হচ্ছে i+1 সংখ্যা, এগুলো নির্ধারিত, 2i+1 সংখ্যক যে হবে এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি আগে থেকে প্রমাণিত, বিভিন্ন বড় বড় ডেরিভেশনের মাধ্যমে প্রমাণিত, এগুলো জাস্ট আমরা ব্যবহার করছি। তাহলে কি আমাদের আমরা যে স্পিন স্টেটগুলো হবে নিউক্লিয়াসের স্পিন স্টেট কত হবে সেটা হচ্ছে 2i+1 সংখ্যক, 2i+1 সংখ্যক, এটা নির্ধারিত আর কি, ঠিক আছে। এন্ড এই আইটা কি? আই হচ্ছে নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। হ্যাঁ, স্পিন স্টেট মানে স্পিন কয়টা হবে, স্টেট কয়টা হবে, স্পিনের একটা স্পিন স্টেট কতটা হবে সেটা হচ্ছে এটা আই এর মান কত হবে এক এক নিউক্লিয়াসের জন্য এক এক রকম, এটাও নির্ধারিত এবং ক্যালকুলেটেড আর কি, মানে আগে থেকে ক্যালকুলেট করা আছে। কারণ আমরা খুব পরিচিত দুটো আই দেখি, তবে আমাদের এই হাইড্রোজেন নিউক্লিয়াস এর জন্য I equal to half, হাইড্রোজেন নিউক্লিয়াসের জন্য হচ্ছে আই এর মান বা স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে হাফ, ক্লোরিনের জন্য 3/2, এরকম 2-3টা জানলেই হবে, আমাদের খুব বেশি জরুরি না। তাহলে আই এর মান যদি হাফ হয় তাহলে স্পিন স্টেট কয়টা হবে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, অনেক সময় তোমাকে এইরকম নিউক্লিয়াস দেওয়া থাকে, যদি এই উপরে বা নিচের যে নিউক্লিয়াসগুলো দেওয়া আছে এদের মধ্যে কোনগুলো এনএমআর অ্যাক্টিভ কোনগুলো এনএমআর অ্যাক্টিভ নয়, তোমরা সোজা দেখবা যেখানে কোনো বিজোড় নাম্বার আছে কিনা। যদি কোনো বিজোড় নাম্বার থাকে তাহলে এনএমআর অ্যাক্টিভ, আর কোনো বিজোড় নাম্বার না থাকে, যেমন অক্সিজেন যদি আমরা স্বাভাবিকটা দেখি, ঠিক আছে, তাহলে সেটার মধ্যে 8 আর 16 হবে, দেন 8 আর 16 এটা তো একটা আমাদের হচ্ছে আইসোটোপ, ঠিক আছে। যদি 8 আর 16 হয় ওটা এনএমআর অ্যাক্টিভ নয়, ঠিক আছে। এরকম যদি যাদের মধ্যে দুটাই বিজোড় নাম্বার থাকবে, ইভেন নাম্বার থাকবে, তারা হচ্ছে এনএমআর অ্যাক্টিভ হয়, ঠিক আছে। এরকম প্রশ্ন অনেক সময় আসে। তাহলে স্পিন স্টেট কতটা হবে? হাইড্রোজেনের জন্য স্পিন স্টেট, হাইড্রোজেন এর 2 × 10⁻⁻⁴
প্লাস 1 এই যে i এর মান যদি আমরা হাফ বসাই তাহলে হচ্ছে 2টি তাহলে স্পিন স্টেট হচ্ছে হাইড্রোজেনের জন্য স্পিন অবস্থা বা স্পিন স্টেট হচ্ছে দুইটি স্পিন স্টেট সেগুলো কি কি স্পিন আবার সেটাও বলা আছে যে কি হবে সর্বোচ্চ প্লাস হাফ প্লাস i থেকে শুরু করে এক পর্যন্ত প্লাস মাইনাস i পর্যন্ত তাহলে কি হবে সর্বনিম্ন হচ্ছে মাইনাস i আর সর্বোচ্চ হচ্ছে প্লাস i এক করে কমতে থাকবে ঠিক আছে তাহলে স্পিন স্টেট হচ্ছে দুইটা হবে একটা হচ্ছে প্লাস আমাদের i এর মান কত ছিল মাইনাস হাফ আর হলো প্লাস এক করে কমতে থাকবে তাহলে স্পিন স্টেট হচ্ছে দুইটা হাইড্রোজেনের জন্য একটা দুইটা হবে কিভাবে 2 * হাফ প্লাস 1 সেই দুইটা কি কি সর্বনিম্ন হচ্ছে মাইনাস হাফ সর্বোচ্চ প্লাস হাফ এর মধ্যে থাকবে যদি এই চারটা স্টেট হয় তাহলে হচ্ছে সর্বনিম্ন এইভাবে চেঞ্জ হবে এটা আমরাও দেখাবো তাহলে স্পিন স্টেট হচ্ছে কতটি হবে সেটা হচ্ছে যে i এর মান কত আর কোয়ান্টাম স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত যেগুলো হাইড্রোজেনের জন্য i হচ্ছে হাফ ফলে দুইটি হবে সেই দুইটি কি মাইনাস হাফ এবং হচ্ছে প্লাস ঠিক আছে যদি ক্লোরিনের জন্য হয় আমরা দেখি ক্লোরিনের জন্য ক্লোরিন পরমাণু নিউক্লিয়াসের জন্য i = 3/2 ক্লোরিনের জন্য i হচ্ছে 3/2 যদি 3/2 হয় তাহলে স্পিন স্টেট কতগুলো 2 * 3/2 + 1 তাহলে 4টি তাহলে ক্লোরিনের স্পিন স্টেট হবে 4টি সেই 4টি কি সেই 4টি হচ্ছে সর্বনিম্ন -3/2 এর সাথে হচ্ছে যদি এক যোগ করি তাহলে -হাফ +হাফ +3/2 স্পিন স্টেটগুলো হচ্ছে সর্বনিম্ন -হাফ সর্বোচ্চ +হাফ মাঝেরগুলো হচ্ছে এক করে যোগ হয় এই যদি এক যোগ দাও তাহলে -হাফ এর সাথে এক যোগ দিলে +হাফ এটার সাথে এক যোগ দিলে +3/2 এটা হচ্ছে চারটা স্পিন স্টেটগুলো আর কি এরকম ঠিক আছে তাহলে আমাদের যে স্পিন স্টেটগুলো আছে সেই স্পিন স্টেটগুলো হচ্ছে স্বাভাবিক যে অবস্থায় এরা হচ্ছে আমরা যখন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ না করি তাহলে স্পিন স্টেটগুলো ডিজেনারেট অবস্থা থাকে ডিজেনারেট মানে হচ্ছে তাদের সমশক্তি সমান মানে এক জায়গায় থাকে ঠিক আছে ডিজেনারেট স্টেটে থাকে যখন এদেরকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন করে কি ওরা হচ্ছে এদের শক্তি অনুসারে বিভক্ত হয়ে যায় মানে এরকম আর স্বাভাবিক অবস্থায় দুইটা যদি এরকম কাছাকাছি একদমই কাছাকাছি থাকে যখন তুমি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করো এরকম ভাগে বিভক্ত হয়ে যায় চারটা থাকে এরকম চারটা লাইন এটা হচ্ছে ডিজেনারেট স্টেট আর এটা হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ডের কারণে তাদের শক্তি অনুসারে বিভক্ত হওয়া ঠিক আছে তাহলে আমরা যেটা দেখলাম নিউক্লিয়ার স্পিন স্টেট যেটা আর কি সেই স্পিন স্টেট হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা হচ্ছে নির্ণয় করতে পারি কয়টা স্পিন স্টেট আছে স্পিন অবস্থা বা স্পিন স্টেট আছে সেই নিউক্লিয়ার স্পিন স্টেট হচ্ছে আমরা হচ্ছে দেখি যদি হাইড্রোজেনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা i হচ্ছে হাফ সেটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের ফর্মুলা অনুযায়ী দেখা যায় দুইটি স্পিন স্টেট থাকে সেগুলো কি কি একটা আছে প্লাস হাফ একটা আছে মাইনাস হাফ ঠিক আছে আবার আমাদের হচ্ছে যদি ক্লোরিনের জন্য আমরা দেখছি ক্লোরিনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা i হচ্ছে 3/2 এটাকে যদি আমরা হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী দেখি সেখানে চারটি কোয়ান্টাম নাম্বার পাওয়া যায় সেই চারটি হচ্ছে কি সর্বনিম্ন হচ্ছে -3/2 সর্বোচ্চ +3/2 মাঝের দুটো হচ্ছে এক এক যোগ করে এরকম -3/2 -হাফ +3/2 এইভাবে হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বারগুলো থেকে স্পিন স্টেটগুলো আমরা করতে পারি আরেকটা বলেছি আমরা যে যদি চৌম্বক ক্ষেত্র যদি আমরা যখন প্রয়োগ না করি তখন এই যে চারটা স্পিন স্টেট বা দুইটা স্পিন স্টেট যার যেটা আছে আর কি স্পিন স্টেটগুলো সবগুলো হচ্ছে একই জায়গায় থাকে আমাদের শক্তি সমান থেকে সমশক্তি সম্পন্ন থাকে যেটাকে বলা হয় ডিজেনারেট স্টেট ঠিক আছে ডিজেনারেট স্টেট যখন থাকে এদেরকে যখন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন এই স্টেটগুলো হচ্ছে আলাদা আলাদা ভাগ হয়ে যায় ঠিক আছে আলাদা তাদের নির্ধারিত শক্তি অনুসারে ভাগ হয়ে যায় এটা হচ্ছে যখন স্পিন স্টেট যখন হয়ে যাবে তখন আমাদের যেটা আমরা বলবো ম্যাগনেট স্পিন স্টেটগুলো যখন আমরা দেখলাম যে কোনো নিউক্লিয়াসের
আমরা যা বলতেছি সবই কিন্তু নিউক্লিয়াসের জন্য, ঠিক আছে? তার নিউক্লিয়ার ম্যাগনেটিক মুভমেন্টটা কিভাবে হয়? আচ্ছা, নিউক্লিয়ার ম্যাগনেটিক মুভমেন্ট হচ্ছে আমরা যা বললাম যে নিউক্লিয়াস যেহেতু একটা চার্জ পার্টিকেল, একদমই চার্জিত হয়। নিউক্লিয়াস আমরা জানি সেখানে কি পজিটিভ চার্জ থাকে, কারণ প্রোটন থাকে, প্রোটন মানে পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ থাকা মানে হচ্ছে সেটা একটা চার্জ পার্টিকেল। এই চার্জ পার্টিকেল যখন হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দিই আর কি, চৌম্বক ক্ষেত্র বলতে নিউক্লিয়াসটা হচ্ছে ঘূর্ণন হয় আর কি, ঠিক আছে? এখন যখন নিউক্লিয়াস হচ্ছে ঘূর্ণন হয় তখন হচ্ছে সেখানে একটা কি হয়, চার্জ পার্টিকেল যখন ঘূর্ণন হয় সেখানে হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় আর কি। যে কোনো চার্জিত করা যদি ঘূর্ণন হয় সেখানে হচ্ছে এক্সট্রা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে? হ্যাঁ, সেই চৌম্বক ক্ষেত্রটার ঘূর্ণন আবার দুই, মানে আমরা যে নিউক্লিয়াসটা ঘূর্ণনটা দুই রকম হতে পারে। নিউক্লিয়াসের ঘূর্ণনটা হচ্ছে একটা হলো ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হতে পারে, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াস এর ঘড়ির কাঁটার দিকে এবং হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হতে পারে। এখন যখন হচ্ছে ক্লক ওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, সেটা হচ্ছে স্পিন স্টেট হচ্ছে প্লাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেটা স্পিন স্টেট হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার ম্যাগনেটিক মুভমেন্ট যদি আমরা হচ্ছে বিষয়টা নিয়ে করতে যাই, তাহলে হচ্ছে আমরা যখন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি নিউক্লিয়াসের মধ্যে, তখন নিউক্লিয়াসের যে ঘূর্ণনটা, সেই নিউক্লিয়াসের আমরা হাইড্রোজেন নিউক্লিয়াসের কথা চিন্তা করছি, কারণ এটা নিয়ে আমাদের কথাবার্তা হবে আর কি। হাইড্রোজেন নিউক্লিয়াস যখন আমরা ঘূর্ণন হয় আর কি, তখন ঘূর্ণনটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, আর হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকে যদি ঘূর্ণন হয় তাহলে তার স্পিন স্টেট হচ্ছে প্লাস হাফ, আর বিপরীত দিকে স্পিন ঘূর্ণন যদি হয় তাহলে সেটা হচ্ছে যেটা সেটার স্পিন স্টেট হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? আমরা যখন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি, এটাকে আমরা যদি আমরা দেখি কিভাবে লেখা দেখা যায়। এই যে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা বলতেছি যে হাইড্রোজেন নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বাইরে থেকে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি। প্রয়োগ করতে আমরা যখন চুম্বক ক্ষেত্র প্রয়োগ করবো তার একটা দিক থাকে, এইটাকে দিক বলে। দিকটা যদি উপরের দিকে থাকে তাহলে আমাদের যে স্পিন স্টেট, সেই স্পিন স্টেট হচ্ছে প্লাস হাফ, যেটা সেটা আর অ্যাপ্লাইড ফিল্ডের দিক একই, এটাকে বলা হয় অ্যালাইন্ড, একই দিকে, ঠিক আছে? আর স্পিন স্টেট যেটা মাইনাস হাফ, তার হচ্ছে দিক আর অ্যাপ্লাইড ফিল্ডের দিক হচ্ছে উল্টো দিকে, ঠিক আছে? এখন এই দুইটার মধ্যে যেখানে আমরা জানি যে যদি কোনো কিছুর দিক একই থাকে আর কি, যদি কোনো কিছুর দিক একই থাকে তাহলে তাদের মধ্যে এনার্জি কম থাকে, বলতে তারা রিল্যাক্স থাকে। যেমন তুমি যদি বলো যে দুইজন একই দিকে দৌড়াচ্ছে, পাশাপাশি একই দিকে দৌড়াচ্ছে, সেখানে কোনো হচ্ছে উত্তেজনা নাই, মানে সেখানে উত্তেজনা নেই মিনস হচ্ছে সেখানে কোনো শক্তি হচ্ছে না। কিন্তু যদি দুজন একে অপরের দিকে দৌড়াচ্ছে, এখানে এমন যদি সংঘর্ষ হবে মানে হচ্ছে সেখানে এক্সট্রা শক্তি, ঠিক? তাহলে যখন একই দিকে থাকে তাদের হচ্ছে এনার্জি কম, এটাকে বলা অ্যালাইন্ড। আর যখন হচ্ছে বিপরীত দিকে থাকে তাহলে তাদের শক্তি বেশি হবে। এই জন্য আমরা একটু দেখি যে অ্যালাইন যেটা থাকবে সেটা হচ্ছে নিচে, এনার্জি কম, এদিকে এনার্জি কম, এদিকে এনার্জি বেশি, ঠিক আছে? তাহলে শক্তি হচ্ছে কার কম? যার যে হচ্ছে চৌম্বকের দিকে থাকে তার শক্তি কম, এবং হচ্ছে সেখান থেকে স্পিন স্টেট, মানে সেখান থেকে আমাদের রেজোন্যান্স তৈরি হবে। আর যেটা এনার্জি বেশি সে হচ্ছে আসলে সেখান থেকে স্পিন মানে রেজোন্যান্স তৈরি হবে না।
তাহলে প্রয়োগকৃত যে চৌম্বক ক্ষেত্র সেই চৌম্বক ক্ষেত্রের দিকে যে স্পিন স্টেটের দিক থাকে সেটা হচ্ছে অ্যালাইন, তার এনার্জি কম, আর এটা স্পিন স্টেট হচ্ছে মাইনাস হাফ। এটা হচ্ছে এই প্রয়োগকৃত যে চৌম্বক ক্ষেত্র আমরা অ্যাপ্লাইড ফিল্ড এর বিপরীত দিকে স্পিন থাকার কারণে, ঘূর্ণন থাকার কারণে বা দিক থাকার কারণে এই হচ্ছে এনার্জি অনেক বেশি। এনার্জি অনেক বেশি থাকার কারণে এই হচ্ছে শক্তি বেশি থাকার কারণে এই আর রেজোনেন্স হয় না। রেজোনেন্স হয় আসলে এই স্পিন স্টেট দিয়েই আর কি, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট, আমাদের যে নিউক্লিয়ার ম্যাগনেটিক মুভমেন্ট, আমরা কি করলাম প্রথমে স্পিন স্টেটগুলো হচ্ছে কী রকমের, সেখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। সেই স্পিন কোয়ান্টাম সংখ্যার থেকে যে স্পিন স্টেটগুলো পায় সেই স্পিন স্টেটগুলোর আবার যদি আমরা দেখি তার ঘূর্ণনগুলো, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে ঘূর্ণন দুই রকম হতে পারে, ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ। সেই ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে কোনটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করবো তার উপর, তার সাথে অ্যালাইন না অপোজ সেটার উপর নির্ধারণ করে সেখান থেকে রেজোন্যান্স হয়। আচ্ছা, তারপরে এই যে আমরা যে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করলাম কীভাবে অ্যাবজর্ব মানে এনার্জি অ্যাবজর্ব হয়, শক্তি শোষণ হয়। শক্তির শোষণ কিভাবে হয়? যখনই অ্যালাইন হয়, আমরা বললাম যে যখনই অ্যালাইন থাকে, একই দিকে থাকে, স্পিন স্টেট যেটা অ্যালাইন থাকে বা একই দিকে থেকে প্রকৃত চৌম্বকের দিকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, তখন হচ্ছে যেটা করে নিউক্লিয়াসের যে রেডিয়েশন, নিউক্লিয়াস রেডিয়েশন থেকে কী বলে অ্যালাইন, যেটা এই যেটা একই দিকে আছে চৌম্বকের দিকে, এইটা করে কি, এই নিউক্লিয়াসটা করে কি, এই চৌম্বক ক্ষেত্র থেকে, চৌম্বক ক্ষেত্রে আমরা তারপর রেডিয়েশন প্রয়োগ করি, সেই রেডিয়েশন থেকে সে হচ্ছে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে, শক্তি শোষণ করে নেয়। আর শক্তি শোষণ করার পরেই সে করে কি, তার স্পিনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এবং এই যে শক্তি শোষণের পরে আমরা যে একটু আগে যে এইগুলো বললাম, স্পিন স্টেটগুলো বললাম, সেই স্পিন স্টেটগুলো প্রথম হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ডিজেনারেট স্টেট now field and applied field। যখন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তখন হচ্ছে এইভাবে স্পিন স্টেটগুলো হচ্ছে বিভক্ত হয়ে যায়। আর যখন আমরা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তখন ডিজেনারেট স্টেটে থাকে আর কি, ঠিক আছে। তাহলে যখন আমরা স্বাভাবিক অবস্থায় থাকি তখন হচ্ছে স্পিন স্টেটগুলো যদি দুটো থাকে, দুটো পাশাপাশি একদম কাছাকাছি সমশক্তি সম্পন্ন থাকে, যেটা ডিজেনারেট স্টেট, নিম্ন ফিল্ড বলতেছি আমরা। অনেক সময় তোমাকে প্রশ্ন করা হয় যে হাইড্রোজেনের স্পিন স্টেটগুলোর চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে যে হচ্ছে এনার্জি ডায়াগ্রাম হবে সেটা দেখা হবে। এইটুকুই, হাইড্রোজেনের স্পিন স্টেট হচ্ছে দুইটা, প্লাস আর মাইনাস আর। সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এরকম, উপস্থিতিতে হচ্ছে এইরকম আর কি, ঠিক আছে। তাহলে এইটুকুই লিখলে তোমাকে হচ্ছে 3-4 মার্কস। হাইড্রোজেন না এসে যদি ক্লোরিনটা আমরা দেখি, ক্লোরিনের জন্য আমাদের ছিল স্পিন স্টেট 4টা, স্পিন স্টেট ছিল, +3/2 প্লাস হাফ মাইনাস হাফ মাইনাস 3/2, 4টা স্পিন স্টেট। সেই স্পিন স্টেটগুলো চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এরকম, উপস্থিতিতে এরকম হচ্ছে বিভাগ 4 ভাগে বিভক্ত হয়ে যায় তাদের শক্তির এই অনুসারে। শক্তি এদিকে কম, উপরের দিকে বেশি, এদিকে শক্তি কম, এদিকে কম, এদিকে আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে তোমাকে এখান থেকে যেটা প্রশ্ন আসে আর কি, এই অংশ থেকে প্রশ্ন আসে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে তোমার হয়তো বলে দিল যে হাইড্রোজেন নিউক্লিয়াসের স্পিন স্টেটগুলোর অবস্থা দেখা, শক্তিচিত্র দেখা, অথবা ক্লোরিন বলে যে ক্লোরিনের শক্তিচিত্র দেখা। তুমি হচ্ছে জাস্ট এই লিখে দেবে যে ক্লোরিনের স্পিন স্টেট হচ্ছে 4টা, এই চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এরকম এক জায়গায়, আর অনুপস্থিতিতে এরকম, আর উপস্থিতিতে এরকম হচ্ছে তাদের এনার্জি অনুসারে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে।
এইটুকু বলে নিচে খালি লিখে দিলাম চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে ক্লোরিন নিউক্লিয়াসের স্পিন স্টেটগুলো এনার্জি ডায়াগ্রাম হচ্ছে এইরকম আর কি। ঠিক আছে, খুব সিম্পল প্রশ্ন আর কি। আমাদের যে থিওরি থেকে অনেক সময় ছোটো ছোটো প্রশ্নগুলো আসে। তাহলে মোটামুটি আমাদের থিওরির একটা বড় অংশ আমরা শেষ করছি। আগামী দিন খুবই সিম্পল একটা অংশ শেষ করে আমরা হচ্ছে থিওরিটা শেষ করবো। তবে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে থিওরিটাকে ভালোভাবে দেখতে হয়। আমরা হচ্ছে এর আগে বলেছি তোমাদের আমাদের স্পেকট্রোস্কোপির জন্য অনেকগুলো বই আছে, তার মধ্যে এটা একটা বই তোমরা চাইলে কিনতে পারো আর কি। আমার মনে হয় যারা তারা কিনতে পারো। পাভিয়ান আমি বলা আছে, পাভিয়ান। এই বইটা হচ্ছে বেশ মোটামুটি অনেক কিছুই আসে। সব কিছু কাভার একটা বই থেকে কখনোই করবে না, বিভিন্ন বই থেকে করতে হয়। এটা থেকে একটা বড় অংশ পাবা আর কি। ঠিক আছে, ভালো থাকবে আর হচ্ছে পড়াশোনা।